কল্পনা করুন একটি বিশাল বহুজাতিক কোম্পানির একজন অত্যন্ত ক্ষমতাধর মিডল ম্যানেজার। হুম। মানে তিনি সম্পূর্ণ হাসি মুখে এবং বিনা দ্বিধায় নিজেরই দলের একজন জুনিয়র কর্মীকে এমন একটি ধ্বংসাত্মক পরিস্থিতিতে ঠেলে দিচ্ছেন যেখান থেকে ওই কর্মীর পেশাগত ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে যাবে। ওহ, এটা তো রীতিমতো ভয়ঙ্কর একটা দৃশ্য। একদমই তাই। আর এই পুরো কাজটি করা হচ্ছে কোম্পানির সবচেয়ে ক্ষমতাধর এবং স্বৈরাচারী সিইওর সরাসরি নির্দেশে। শুনতে হয়তো কোনো কর্পোরেট থ্রিলারের চরম নাটকীয় দৃশ্য বলে মনে হতে পারে, তাই না? হ্যাঁ, অনেকটা সিনেমার প্লটের মতোই শোনাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো হাজার হাজার বছর পুরনো হিন্দু পৌরাণিক চরিত্র হোলিকার গল্পটি ঠিক এই দৃশ্যপটেরই একটি প্রাচীন সংস্করণ। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা দেখতে পাব হোলিকা, হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের সেই চিরায়ত মিথটি আসলে আধুনিক কর্পোরেট জগতের অহংকার, জবাবদিহিতা অভাব। ঠিক জবাবদিহিতার অভাব এবং কর্মক্ষেত্রে বিষাক্ত বা টক্সিক লিডারশিপের কতটা নিখুঁত এবং ভয়াবহ একটি প্রতিচ্ছবি। এটি কেবল রূপকথার কোনো রাজা রাক্ষসের গল্প নয়, বরং ক্ষমতা কিভাবে মানুষকে অন্ধ করে দেয় এবং অন্ধ আনুগত্য কিভাবে প্রাতিষ্ঠানিক কাঠামোকে ভেতর থেকে ধ্বংস করে তার একটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। এবং যারা কর্মক্ষেত্রে কোনো নীতিহীন কাঠামো বা অসীম ক্ষমতাশালী বসের মুখোমুখি হয়েছেন, এই গল্পটি তাদের জন্য একেবারে আয়নার মতো কাজ করবে। একদম ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে বলি। গল্পের একদম শেকড় থেকে শুরু করা যাক। হিন্দু পুরাণের অন্যতম পরাক্রমশালী এবং ক্ষমতাদর্পী চরিত্র হল হিরণ্যকশিপু। পুরাণের কাহিনী অনুযায়ী তার ভাই হিরণ্যাক্ষকে তো বিষ্ণু হত্যা করেছিলেন, তাই না? বরাহ অবতারে। হ্যাঁ, ঠিক ধরেছেন। স্বাভাবিকভাবে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু মরিয়া হয়ে ওঠে এবং কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে এক অভাবনীয় বর বা প্রিভিলেজ আদায় করে নেয়। আর বরের শর্তগুলো শুনলে যে কোনো মানুষের মনে হবে এটি যেন আইনি ফাঁকফোকরের এক চূড়ান্ত দলিল। বরের সেই শর্তগুলো বিশ্লেষণ করলে কিন্তু বোঝা যায় হিরণ্যকশিপু আসলে কোনো সাধারণ ক্ষমতা চায়নি। সে চেয়েছিল সম্পূর্ণ কাঠামোগত অজেয়তা। মানে তাকে তো কোনোভাবেই মারা সম্ভব ছিল না, এমন একটা অবস্থা। ঠিক তাই। শর্ত ছিল তাকে দিনে বা রাতে মারা যাবে না, ঘরের ভেতরে বা বাইরে মারা যাবে না, কোনো মানুষ বা পশুর দ্বারা মারা যাবে না, পৃথিবীর মাটিতে বা আকাশে মারা যাবে না, এবং কোনো সাধারণ অস্ত্রেও তাকে মারা যাবে না। এই সুনির্দিষ্ট শর্তগুলো তাকে এক ধরনের গড কমপ্লেক্স বা ঈশ্বরসুলভ অহংকারের দিকে ঠেলে দেয়। সে বিশ্বাস করতে শুরু করে যে পুরো মহাবিশ্বে একমাত্র তারই পূজা করা উচিত। একদম। সে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবতে শুরু করে। এই পৌরাণিক ক্ষমতাকে যদি আমরা আধুনিক কর্পোরেট জগতের লেন্স দিয়ে দেখি, তবে হিরণ্যকশিপুকে এমন একজন অজেয় সিইও বা কর্পোরেট টাইকুনের সাথে তুলনা করা যায়, যিনি সিস্টেমের প্রতিটি ফাঁকফোকর নিজের আয়ত্তে রেখেছেন, যাকে বলে আনটাচেবল বা ধরাছোঁয়ার বাইরে। ঠিক এই ধরনের সিইওরা নিজেদের এমন এক অবস্থানে নিয়ে যান যেখানে তারা বিশ্বাস করেন যে কোনো রেগুলেটরি বডি, কোনো অডিট রিপোর্ট বা কোনো দেশের আইন তাদের টিকিটি ছুঁতে পারবে না। তারা যেন অদৃশ্য এক বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন। কিন্তু একজন সিইও যতই ক্ষমতাশালী হন না কেন, তার একার পক্ষে একটি পুরো প্রতিষ্ঠান চালানো তো সম্ভব নয়। না, সেটা কোনোভাবেই সম্ভব না। তার এমন কিছু মানুষ প্রয়োজন যারা তার এই স্বৈরাচারী ইকোসিস্টেমটা টিকিয়ে রাখবে। আর ঠিক এখানেই গল্পের অন্যতম প্রধান চরিত্র হোলিকার প্রবেশ ঘটে। হোলিকা হল হিরণ্যকশিপুর নিজের বোন, কিন্তু হোলিকার চরিত্রের সবচেয়ে অদ্ভুত দিকটি হল সে নিজে থেকে কোনো খারাপ পরিকল্পনা করেনি। একদম এই জায়গাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হোলিকা নিজে কোনো অন্যায়ের মূল স্থপতি নয়, বরং সে হল একজন সক্রিয় সহযোগী বা এনেবলার। কর্পোরেট কাঠামোতে তাকালেও তো এমনটা অহরহ দেখা যায়। হ্যাঁ, এমন অনেক মিডল বা সিনিয়র ম্যানেজার আছেন যারা হয়তো নিজেরা কোনো অন্যায়ের পরিকল্পনা করেন না, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি নির্দেশগুলো নিখুঁতভাবে বাস্তবায়ন করেন। স্বৈরাচারী নেতৃত্ব তো একা টিকতে পারে না, তাই না? তার একটি অনুগত মিডল ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। ঠিক। হোলিকা ঠিক সেই অনুগত কাঠামোর প্রতীক। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কী রকম প্রশ্ন? যখন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোতে অন্ধ আনুগত্যকে যোগ্যতার একমাত্র মাপকাঠি ধরা হয়, তখন সেই প্রতিষ্ঠান কিভাবে ভেতর থেকে পচে যায়, হোলিকা তারই প্রমাণ।
আনুগত্য কি কখনো অনৈতিক কাজের অজুহাত হতে পারে? গল্পের এই অংশটিতে প্রহ্লাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিরণ্যকশিপু নিজের ছেলে প্রহ্লাদ, যে কিনা আবার তার পিতার সবচেয়ে বড় শত্রু বিষ্ণুর ভক্ত। কর্পোরেট দৃষ্টিকোণ থেকে প্রহ্লাদ হল সেই আদর্শবান বা নীতিবান কর্মী। মানে হয়তো একজন হুইসেল ব্লোয়ার, হ্যাঁ, যিনি কোম্পানির অনৈতিক কাজে স্রোতে গা ভাসাতে রাজি নন, তিনি সত্যের পক্ষে অবিচল। হিরণ্যকশিপু যখন দেখে যে তার নিজের ছেলেই তার এই গড কমপ্লেক্স মানছে না, তখন সে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং এই চরম অনৈতিক কাজটি করার জন্য সে দায়িত্ব দেয় তার বোন হোলিকাকে। আর হোলিকাও বিনা প্রশ্নে সেই নির্দেশ পালন করতে এগিয়ে আসে। কিন্তু এখানে আমার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রশ্ন জাগে। হোলিকাকে কি আমরা ঢালাওভাবে কেবল একজন খলনায়িকা হিসেবেই বিচার করতে পারি? মানে উৎস থেকে পাওয়া কিছু ফেমিনিস্ট বা নারীবাদী বিশ্লেষণে কিন্তু বলা হয় যে হোলিকা হয়তো হিরণ্যকশিপুর মতো একজন ভয়ঙ্কর স্বৈরাচারীর তৈরি করা একটি চরম পিতৃতান্ত্রিক কাঠামোর ভেতরে বন্দী ছিল। আচ্ছা, একটা কাঠামোগত চাপের কথা বলছেন? হ্যাঁ, এমন একজন ভাই যে নিজের ছেলেকে মেরে ফেলতে দ্বিধা করছে না, তার নির্দেশ অমান্য করার মতো ক্ষমতা কি হোলিকার ছিল? সে কি আসলে এই ভীতিকর ইকোসিস্টেমের শিকার নয়? কর্মক্ষেত্রেও তো দেখা যায় কর্মীরা চাকরি হারানোর ভয়ে বা বসের ভয়ঙ্কর চাপের মুখে পড়ে অনৈতিক কাজ করতে বাধ্য হন। তাদের তো না বলার কোনো বাস্তব উপায় থাকে না। ভয়ের এই যুক্তিটি অবশ্যই ভেবে দেখার মতো। একটি স্বৈরাচারী ইকোসিস্টেম সবসময় ভয়ের ওপরই দাঁড়িয়ে থাকে। এটা ঠিক যে হোলিকা হয়তো তার ভাইয়ের ক্ষমতার কাছে এক ধরনের জিম্মি ছিল। কিন্তু যখন আমরা আনুগত্য এবং বাধ্যবাধকতার মনস্তত্ত্ব নিয়ে কথা বলি, তখন আমাদের একটি খুব সূক্ষ্ম রেখা টানতে হবে। ভয় এবং প্রাতিষ্ঠানিক চাপ একটি অনৈতিক কাজ করার কারণ হতে পারে, কিন্তু সেটি কি কখনো সেই কাজটির যৌক্তিকতা প্রমাণ করতে পারে? বিশেষ করে যখন কাজটি একটি শিশুকে আগুনে পুড়িয়ে মারার মতো ভয়ঙ্কর কিছু হয়। একদমই তাই। নীরবতা বা নিষ্ক্রিয় সম্মতি একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত হয়তো টিকে থাকার কৌশল হতে পারে, কিন্তু যখন সেই সম্মতি সরাসরি ধ্বংসাত্মক কাজে রূপান্তরিত হয়, তখন সেটি সক্রিয় অপরাধে পরিণত হয়। ঠিক। কর্তৃত্বের কাছে নিজের নৈতিক বিচারবুদ্ধিকে পুরোপুরি সমর্পণ করাটা শেষ পর্যন্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ের জন্যই কতটা আত্মঘাতী হতে পারে, হোলিকার ট্র্যাজেডি আমাদের সেই শিক্ষাই দেয়। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ হোলিকা কেবল ভয়ের বশবর্তী হয়েই আগুনে ঝাঁপ দেয়নি, তার এই আত্মবিশ্বাসের পেছনে আরেকটি খুব বড় কারণ ছিল। তার সেই বিশেষ রক্ষা কবচ, তাই তো? হ্যাঁ, পৌরাণিক গল্প অনুযায়ী হোলিকার কাছে একটি জাদুকরী শাল বা চাদর ছিল, যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। এই জাদুকরী বরের কারণেই সে এতটা আত্মবিশ্বাসের সাথে প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে প্রবেশ করে। সে ভেবেছিল আগুন তাকে কিছুই করতে পারবে না, কিন্তু প্রহ্লাদ মারা যাবে। আধুনিক কর্মক্ষেত্রের সাথে যদি আমরা এই জাদুকরী শালের একটি মেটাফোর তৈরি করি, তাহলে এটি সরাসরি লিগ্যাল ইমিউনিটি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশেষ সুযোগ সুবিধার সমতুল্য হয়ে দাঁড়ায়। একদম ঠিক। এই রূপকটি কর্পোরেট ক্ষমতার সবচেয়ে অন্ধকার দিকটি উন্মোচন করে। আধুনিক বিশ্বে এই জাদুকরী শাল হতে পারে কোম্পানির শক্তিশালী আইনি দল, নন ডিসক্লোজার এগ্রিমেন্টস বা এমন কোনো চুক্তি যা একজন নির্বাহীকে রক্ষা করে। যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে সিস্টেম তাকে ব্যক্তিগতভাবে কোনো শাস্তির মুখে পড়তে দেবে না, তখন তার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় বদলে যায়। হোলিকা যদি জানত যে সেও আগুনে পুড়বে, তবে হয়তো সে এই কাজ করত না। এই রক্ষাকবচটি তাকে ভয় থেকে বের করে এনে এক ধরনের অহংকারী ক্ষমতার স্তরে নিয়ে গিয়েছিল। এখানে উৎস উপাদানে উল্লেখিত কার্ল জংয়ের শ্যাডো আর্কেটাইপ তত্ত্বটি নিখুঁতভাবে মিলে যায়। ও, ছায়াসত্তার তত্ত্বটি। হ্যাঁ, কার্ল জং বলেছিলেন যে প্রতিটি মানুষের ভেতরেই একটি অন্ধকার দিক বা শ্যাডো থাকে, আমাদের স্বার্থপরতা বা ধ্বংসাত্মক প্রবৃত্তি, যা আমরা সাধারণত সমাজ এবং আইনের ভয়ে লুকিয়ে রাখি। কিন্তু যখন কাউকে একটি লিগ্যাল ইমিউনিটি পরিয়ে দেওয়া হয়, তখন সেই সামাজিক বা নৈতিক ভীতি আর থাকে না। ঠিক তখন মানুষের সেই ভেতরের শ্যাডো বা অন্ধকার দিকটি বেরিয়ে আসে এবং তারা এমন সব কাজ করে যা তারা সাধারণ অবস্থায় কখনোই করত না। ইমিউনিটি মানুষের মনস্তত্ত্বে এক ধরনের বিভ্রম তৈরি করে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো?
প্রিভিলেজ কি আমাদের মনে এমন একটি বিভ্রম তৈরি করে যে আমরা কর্মক্ষেত্রে যা খুশি তাই করতে পারি এবং কোনো পরিণতি ভোগ করতে হবে না? এই অহংকার এবং অজ্ঞতার বিভ্রমকেই তো হিন্দু দর্শনে মায়া বলা হয়। হোলিকা এই মায়ার ভেতরেই বন্দী ছিল। তার অহংকার ছিল তার এই বরের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস। যাকে আমরা ইগোইক সার্টেনিটি বলতে পারি। হ্যাঁ, সে ধরে নিয়েছিল যে তার কাছে থাকা এই প্রিভিলেজ তাকে প্রকৃতির নিয়ম এবং নৈতিকতার ঊর্ধ্বে নিয়ে গেছে। কিন্তু যখন এই ক্ষমতার বিভ্রম বাস্তবতার মুখোমুখি হয়, তখন যা ঘটে তা চিরন্তন শিক্ষণীয়। আর বাস্তবতার সেই মুখোমুখি হওয়ার মুহূর্তটিই হল অগ্নিকুণ্ডের সেই চরম পরীক্ষা। গল্পের ক্লাইম্যাক্সে আমরা দেখি হোলিকা আগুনে প্রবেশ করেছে, কিন্তু আগুনের ভেতরে প্রবেশের পর হিসাব সম্পূর্ণ উল্টে যায়। প্রকৃতির নিয়ম কোনো জাদুকরী শালের তোয়াক্কা করে না। একদম। সেই জাদুকরী শাল হোলিকাকে ছেড়ে উড়ে গিয়ে শিশু প্রহ্লাদকে আবৃত করে ফেলে। হোলিকা নিজের অহংকারের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর শিশু প্রহ্লাদ, যার কাছে কোনো বাহ্যিক রক্ষাকবচ ছিল না কিন্তু সত্যের প্রতি অবিচল বিশ্বাস ছিল, সে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল এই অগ্নিকুণ্ডের দৃশ্যে আগুনের ভূমিকা। হিন্দু দর্শন এবং বৈদিক ঐতিহ্যে অগ্নি কেবল পুড়িয়ে ফেলার কোনো উপাদান নয়। অগ্নিকে মনে করা হয় পরম শুদ্ধিকারক এবং সমস্ত কর্মের সাক্ষী, যে অহংকার এবং সত্যের মধ্যে পার্থক্য করতে পারে। ঠিক। হোলিকা ভেবেছিল সে আগুনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, কিন্তু আগুন নিজেই একটি মহাজাগতিক অডিটর বা বিচারকের রূপ ধারণ করল। এই ঘটনাটি প্রমাণ করে যে ঐশ্বরিক বর হোক বা আমাদের আধুনিক যুগের কর্পোরেট ক্ষমতা, তা কখনোই অন্যায়ের কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয় না। একদম। যখন ক্ষমতা নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই ক্ষমতাই তার অধিকারীর পতনের কারণ হয়ে দাঁড়ায়। প্রহ্লাদ হল সত্য এবং প্রকৃত নৈতিক নেতৃত্বের প্রতীক, যার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু ছিল অটুট মানসিক শক্তি। এটি আধুনিক কর্পোরেট কাঠামোর জন্য একটি বিশাল সতর্কবার্তা। ইমিউনিটি যতই সুরক্ষিত মনে হোক না কেন, তা কখনোই কোনো নৈতিক আইনের ঊর্ধ্বে নয়। এই পুরো আলোচনাটি শোনার পর আমাদের নিজেদের পেশাগত জীবনের একটি রিফ্লেকটিভ এক্সারসাইজ বা আত্মবিশ্লেষণ করা জরুরি। সেটা মানে যারা শুনছেন তাদের নিজেদের পেশাগত পরিমণ্ডলের দিকে তাকাতে বলবো। আমাদের নিজেদের ভেতরে কি এই হোলিকা লুকিয়ে নেই? এটা খুব গভীর একটা প্রশ্ন। এমন কি কখনো হয়েছে যে আমরা কেবল নিজের অবস্থান বাঁচাতে বা বসের সুনজরে থাকার জন্য কোনো অন্যায়জ আদেশ বিনা প্রশ্নে মেনে নিয়েছি? পদবি বা অভিজ্ঞতার কারণে আমরা কোথায় নিজেদের অজেয় মনে করছি? আমাদের পেশাগত অহংকার কিভাবে আমাদের নৈতিক বাস্তবতাকে অন্ধ করে দিচ্ছে? আমরা অনেক সময় ভেবে নিই যে আমি তো সিস্টেমের খুব কাছাকাছি, আমার কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছেন। এই আত্মবিশ্লেষণটি অত্যন্ত জরুরি, কারণ হোলিকা দহন কেবল বসন্তের আনন্দ উৎসব নয়, এটি মূলত মানুষের ভেতরের নেতিবাচকতা, অহংকার এবং অন্যায়ের প্রতি যে অন্ধ সমর্থন তাকে পুড়িয়ে ফেলার প্রতীক। ক্ষমতার অহংকার শেষ পর্যন্ত কিভাবে ধ্বংস ডেকে আনে সেটি এর মূল শিক্ষা। কিন্তু এই গল্পের এখানেই তো শেষ নয়। হোলিকার পতনের পর গল্পের যে পরিণতি আসে তা বর্তমান সময়ের জন্য আরও বড় একটি বার্তা বহন করে। হ্যাঁ, হোলিকা পুড়ে ছাই হয়ে গেলেও আসল স্বৈরাচারী সেই ক্ষমতাধর সিইও হিরণ্যকশিপু কিন্তু তখনও অক্ষত। বরং হোলিকার মৃত্যুর পর তার অহংকার যেন আরও বেড়ে যায়। সে প্রহ্লাদকে রাজসভায় ডেকে দাম্ভিকতার সাথে প্রশ্ন করে যে তার ঈশ্বর কোথায়। এবং প্রহ্লাদ উত্তর দেয় যে তিনি সবখানেই আছেন, পিলারের ভেতরেও আছেন। ঠিক। ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু যখন পিলারে আঘাত করে, তখন ঘটে পুরাণের অন্যতম মহাকাব্যিক ঘটনা। হিরণ্যকশিপু ভেবেছিল যে শর্তগুলো সে তৈরি করেছে তা ভেদ করা অসম্ভব। ঠিক সেই অহংকারের চরম মুহূর্তে বিষ্ণু আবির্ভূত হন নরসিংহ রূপে, অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহ। বরের শর্ত ছিল দিনে বা রাতে মারা যাবে না। নরসিংহ তাকে হত্যা করেন গোধূলি লগ্নে। ঘরের ভেতরে বা বাইরে মারা যাবে না, তাকে মারা হয় দরজার চৌকাঠে। মাটিতে বা আকাশে নয়, নরসিংহ তাকে নিজের কোলে বসিয়ে হত্যা করেন। মানুষ বা পশু নয়, তাই তিনি ছিলেন উভয়ের সংমিশ্রণ। আর কোনো সাধারণ অস্ত্র নয়, তাই তিনি ব্যবহার করেন নিজের নখ। ঠিক এভাবেই হিরণ্যকশিপু যে আইনি সুরক্ষার অহংকার নিয়ে একটি অভেদ্য দুর্গ তৈরি করেছিল, সত্য এবং ন্যায়ের শক্তির কাছে সেই দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
এই মহাকাব্যিক পরিণতির জায়গাটিতেই আমি আজকের এই গভীর অনুসন্ধানটি একটি ভিন্ন চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। বলুন। পৌরাণিক যুগের প্রহ্লাদের মতো নিরীহ ও সত্যবাদীদের মানে আধুনিক যুগের হুইসেল ব্লোয়ারদের বাঁচানোর জন্য নরসিংহ আবির্ভূত হয়েছিলেন। কিন্তু আজকের এই আধুনিক কর্পোরেট জগতে যখন কোনো ঐশ্বরিক নরসিংহ আমাদের উদ্ধার করতে আকাশ থেকে নেমে আসবে না, তখন এই অজেয় স্বৈরাচারীদের পতন ঘটাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের নিজেদেরই কী ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা উচিত, আমাদেরই তো সেই নরসিংহের ভূমিকা পালন করতে হবে, তাই না? একদম। শক্তিশালী পলিসি এবং স্বাধীন অডিটের মাধ্যমে। ঠিক, কারণ জবাবদিহিতা এবং সত্যের আগুন যদি প্রাতিষ্ঠানিকভাবে যথেষ্ট উত্তপ্ত হয়, তবে কোনো জাদুকরী শাল বা ইমিউনিটি শেষ পর্যন্ত অন্যায়কে বাঁচাতে পারবে না। এই প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো কিভাবে আরও শক্তিশালী করা যায় তা আমাদের সবার জন্যই একটি গভীর ভাবনার বিষয়।